আমি যদি আপনার একটা বিচরণের জায়গা নিয়ে কথা বলি, বিশেষ করে দেশের স্বাস্থ্য খাত, সেটি নিয়ে নানান ধরনের সচেতনতামূলক কার্যক্রম আপনি চালাচ্ছিলেন, কিংবা আপনারা সবাই সবার জায়গা থেকে যারা চেষ্টা করেছিলেন, সেই খাতটি আপনি ডাক্তার তাসতিম যারা কি মনে করে যে কেমন আছে সেই খাতটি? আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন এখন? এক কথায় স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, আমাদের কোনো রোগীর যদি জরুরি কোনো পরিস্থিতি হয়, কারো হার্ট অ্যাটাক হলো, কারো স্ট্রোক হলো, বা বড় কোনো ধরনের দুর্ঘটনা হলো, তারপরে তার চিকিৎসা পেতে গ্রামাঞ্চলে এমন অনেক জায়গা আছে যেখানে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে হাসপাতালে যেতে, এবং সেই 4-5 ঘন্টা কিন্তু তার হাতে সময় নাই। হার্ট অ্যাটাক হলে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ, স্ট্রোক হলে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। যত দেরি হচ্ছে তার সারা জীবনের জন্য এক পাশ অবশ, নাড়াতে পারবেন না, সেটার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। যাদের সামর্থ্য আছে তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না, তারা বিদেশমুখী হচ্ছেন। হাসপাতালে যখন রোগী ভর্তি হচ্ছে, আমাদের অনেক হাসপাতালের চিত্র যেখানে মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের। ওনারা বাসাতেও মেঝেতে শুয়ে থাকেন না, আমরা সুস্থ অবস্থায় মেঝেতে শুয়ে থাকি না, কিন্তু আমি যখন অসুস্থ তখন আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে, পাশে মানুষ জুতা পায়ে হেঁটে যাচ্ছে। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু রোগীর পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে পারছে না, পর্যাপ্ত সম্মানও দিতে পারছে না। প্রান্তিক রোগীর জন্যও না, আমাদের যারা সচ্ছল তাদের জন্যও না। ডাক্তারদের কিছুদিন পর পর আন্দোলনে নামতে হচ্ছে ন্যায্য বেতনের দাবিতে। আমাদের স্বাস্থ্য সেবা যারা দিচ্ছে তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্য ব্যবস্থা সার্ভ করতে পারছে না। তাহলে এখানে এই স্বাস্থ্য ব্যবস্থা তো আমার না রোগী না স্বাস্থ্য যারা সেবা দিচ্ছেন কারো ইন্টারেস্ট সার্ভ করতে পারছে না, এবং আমাদের এটা স্বীকার করে নিতে হবে যে এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই একটা সংকটময় পরিস্থিতিতে আছে এবং একটা অসুস্থ অবস্থায় আছে। এইটাকে সুস্থ না করতে পারলে আমাদের দেশ, আমাদের জাতি কিভাবে সুস্থ হবে? সেটির ক্ষেত্রে সংস্কারের জন্য আপনাদের কিছু প্রস্তাবনা আপনারা দিয়েছেন বর্তমান সরকারের কাছে। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে কি বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য? আপনাকে কি প্রায়োরিটি বা প্রাধান্য দিয়েছেন? আমরা যে প্রস্তাবনা দিয়েছি তার মূল স্পিরিটটা হচ্ছে বাংলাদেশের সবাই সুচিকিৎসা পাওয়ার অধিকার রাখে। যে মন্ত্রী, যে রিকশাওয়ালা, যে কৃষক, তাদের চিকিৎসার মধ্যে কোনো পার্থক্য হবে না। কার পকেটে কত টাকা আছে, কার কত ক্ষমতা আছে, সেই অনুযায়ী তার চিকিৎসার কোনো পার্থক্য হবে না। চিকিৎসার পার্থক্য হবে তার রোগ অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী। এক্ষেত্রে আমরা বেশ কিছু প্রস্তাবনা রেখেছি। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনার কথা একটু সহজ ভাষায় বলি। আমি একটু আগে যেমন বলছিলাম, যাদের জরুরি অবস্থা হয়, যদি কারো হার্ট অ্যাটাক হয়, কারো স্ট্রোক হয়, সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আমরা কিভাবে সুচিকিৎসা নিশ্চিত করতে পারি সেই ব্যাপারে আমরা বিশদ একটা এভিডেন্স বেস প্রপোজাল রেখেছি। যদি আমরা চিন্তা করি, ধরেন কারো বুকে ব্যথা হলো, বুকে ব্যথা হওয়ার পরে একটা নাম্বার, সেটা জরুরি স্বাস্থ্য বাতায়ন নাম্বার হতে পারে, 666 999, যে কোনো একটা নাম্বারে রোগী কল দিল, জানালো যে আমার বুকে ব্যথা। সেখান থেকে কিছু প্রশ্ন আসলো, প্রশ্ন করার পরে আমরা বুঝতে পারলাম এই রোগী এমার্জেন্সি। সেখান থেকে অ্যাম্বুলেন্স ডিসপ্যাচ হয়ে গেল, এবং অ্যাম্বুলেন্সে আমাদের এখন যেমন হয় যে একটা পরিবহনের মতো, একটা ট্রান্সপোর্টের মতো আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু রোগী হাসপাতালে আসার আগেই কিন্তু সেই যদি দক্ষ প্যারামেডিক থাকে, তারা সেখানেই ইসিজি করে কিছু লাইফ সেভিং ওষুধ চিকিৎসা সেখান থেকেই শুরু করা সম্ভব, যেটা আমাদের দেশে এখন হচ্ছে না। কিন্তু যেটা আমাদের দেশে এখন হচ্ছে না, এর পরবর্তীতে হাসপাতালের সাথে এই প্যারামেডিক সিস্টেমের একদম কোঅর্ডিনেশন থাকবে, কোন হাসপাতালে যাবে, হাসপাতালে গিয়ে দ্রুততম সময়ে কিভাবে চিকিৎসা হতে পারে, এই পুরো বিষয়টা কিভাবে সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষের জন্য উপকার হয়। এই অসহায় অবস্থায় যাতে তার খুঁজতে না হয় আমি কোন হাসপাতালে যাব, আমি অ্যাম্বুলেন্স কোত্থেকে পাবো, এবং কালক্ষেপণের কারণে যাতে ডিসেবিলিটি, মর্টালিটি না বাড়ে, সেজন্য আমরা একটা বিস্তারিত প্রপোজাল দিয়েছি। তারপরে আমরা আরেকটা জিনিসের উপর খুব গুরুত্ব দিয়েছি যে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিভাবে কোঅর্ডিনেটেড করতে পারি। সহজ উদাহরণ যদি দেই, আমাদের কাছে যখন রোগীরা একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, তিনি আগে যে ডাক্তার দেখিয়েছেন সেটার একটা প্রেসক্রিপশন আছে, একটা কাগজ আছে, এটা হয়তো 6 মাস পরে আবার থাকে না। রোগী কি ওষুধ খাচ্ছে, তার কি ধরনের রোগ আছে, আগে কি চিকিৎসা হয়েছে, সেটা যদি চিকিৎসক না জানতে পারেন তখন কিন্তু সুচিকিৎসা দেওয়াটা কষ্টকর হয়। আমার ক্লিনিক্যাল ডিসিশন মেকিংয়ের জন্য যে ভাইটাল ইনফরমেশন দরকার সেটা ডাক্তারের কাছে থাকছে না, তখন মেডিকেল এরর, ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা বাড়ে। আগে যে টেস্ট হয়েছে, যেহেতু টেস্টের কাগজ এখন নাই, ওই টেস্ট আবার করতে হচ্ছে, রোগীর খরচ হচ্ছে, চিকিৎসা ব্যবস্থার খরচ হচ্ছে। তো আমরা চাচ্ছি একটা ডিজিটাল, একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেটা
প্রত্যেকটা মানুষের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে। সেখানে তার জন্ম থেকে এখন পর্যন্ত যা যা তার শারীরিক সমস্যা হয়েছে, যা চিকিৎসা হয়েছে, যা টেস্ট হয়েছে, সব কিছু এক জায়গায় থাকবে। সে সাতক্ষীরাতে যখন ডাক্তার দেখাবে, ডাক্তার দেখতে পারবে যে তার কী কী সমস্যা ছিল, কী কী চিকিৎসা হয়েছে। আবার যখন ঢাকার হৃদরোগে সে আসতেছে, তখনও ডাক্তার সেটা এক জায়গায় দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসাটা কোঅর্ডিনেটেড হবে, চিকিৎসার মান বাড়বে, এবং এই যে অতিরিক্ত খরচ আমার ইনকোঅর্ডিনেশনের কারণে সেই জিনিসটা কমে যাবে। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে গবেষণার উপরে। আমাদের দেশেই যাতে বিশ্বমানের গবেষণা হয় এবং বিশ্বমানের চিকিৎসা আমাদের জনগণের জন্য যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেজন্য আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা বায়োব্যাংক স্থাপন করা দরকার। বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে প্রেসিশন মেডিসিনের দিকে। যত নতুন নতুন গবেষণা, ইউকে ন্যাশনাল বায়োব্যাংক, চায়না কাদুরি বায়োব্যাংক থেকে হচ্ছে, আমাদের দেশে আমরা কেন বায়োব্যাংক করতে পারবো না? আমাদের স্বপ্নটা যদি থাকে, আমরা কিন্তু তখন এখানেই আমার মানুষের জন্য কোন চিকিৎসা প্রয়োজন, কোন ওষুধ কাজ করে, কোন কারণে রোগ হচ্ছে, সেইটা বের করার জন্য আমার দরকার একটা ন্যাশনাল বায়োব্যাংক। তো ওই গবেষণাগুলো আমরা কীভাবে করব, সেই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। আরেকটা জিনিস আমরা খুব জোর দিয়েছি, সেটা হচ্ছে আমাদের যে প্রাইমারি কেয়ার, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার জেলা সদর হাসপাতাল, সেগুলোকে আমরা কীভাবে স্ট্রেনথেন করব, যাতে বাড়ির কাছে মানুষ তার যে সেবাটা প্রাপ্য সেটা যাতে সে পায়। কিছু ক্ষেত্রে অবশ্যই দূরে যেতে হতে পারে, কিন্তু সেটাও যাতে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকে। আমার জরুরি অবস্থা যখন প্রয়োজন, একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সে যাতে পৌঁছাতে পারে। আর বাড়ির কাছের যেই সেন্টারগুলো আছে, আমার কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, সেগুলোতে যাতে মানুষ যেই সেবাটা তার পাওয়ার কথা, সেই জন্য যাতে ইনফ্রাস্ট্রাকচারটা সেখানে থাকে। আরেকটা জিনিস আমরা গুরুত্ব দিয়েছি, স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন, যে ডাক্তাররা দিচ্ছেন, নার্সরা দিচ্ছেন, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আছেন, তাদের জন্য ন্যায্য বেতন কাঠামো এবং ন্যায্য প্রাপ্যটা যাতে তারা পান। তাদের কত বছর অভিজ্ঞতা আছে, তাদের স্কিল লেভেল কি, কত বছর পড়াশোনা করেছেন, সেই অনুযায়ী যাতে একটা ন্যায্য বেতন কাঠামো থাকে, প্রমোশনের সুযোগ থাকে। কারণ এই মানুষগুলো যদি দেখে যে আমার কাজের ভিত্তিতে প্রমোশন হচ্ছে না বা আমার ন্যায্য বেতন নাই, তখন এই মানুষগুলো কিভাবে রোগীকে ভালো সেবা দিবে? তো আমরা সেই ব্যাপারেও খুব সুনির্দিষ্ট প্রস্তাবনা রেখেছি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে। চিকিৎসকরা গ্রামে যেতে চান না, নগরকেন্দ্রিক সব চিকিৎসা ভাবনা করতে হয় নীতি নির্ধারণের যারা রয়েছেন, সেক্ষেত্রে সেটার সমাধান কি হবে? গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এটা শুধুমাত্র আমাদের দেশে যে সমস্যা সেরকম না, আমাদের পার্শ্ববর্তী দেশেও এই চ্যালেঞ্জটা ফেস করা হয়, এবং এটা নিয়ে বিস্তর কাজ আছে যে কী করলে আমরা প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো। এবং এটা শুধুমাত্র চিকিৎসকের সমস্যা না, আমার গ্রাম পর্যায়ে আরও অনেক ইনফ্রাস্ট্রাকচার নাই, আরও অনেক আমাদের যে সহযোগী স্বাস্থ্য ব্যবস্থার কর্মী প্রয়োজন, তাদেরকে আমরা ওখানে রাখতে পারছি না। কেন রাখতে পারছি না? ইনফ্রাস্ট্রাকচার নাই, সেখানে বেতন কাঠামো কেমন, সেখানে নিরাপত্তা কেমন, এই সব সিস্টেমিক ফ্যাক্টর কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে, এবং অ্যাড্রেস করার মাধ্যমে তখন আমি প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারবো। এই ব্যাপারেও আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে স্বাস্থ্য সংস্কার কমিশনে। আপনার প্রতিষ্ঠান সহায় হেলথ কেমন চলছে, এবং সেটি নিয়ে নিশ্চয়ই স্বাস্থ্যখাতে কিছু করবার পরিকল্পনা আপনার রয়েছে? সহায় হেলথ থেকে আমরা অনেকগুলো কাজ করছি। একটা কাজ আমরা করেছি, একটা প্রেগনেন্সি অ্যাপ তৈরি করেছি। আসতেই একজনের সাথে দেখা হচ্ছিল, উনি বলছিলেন যে আমরা তো সহায় পরিবার। উনি ওনার প্রেগনেন্সিতে আমাদের অ্যাপটা ব্যবহার করেছেন এবং বলছিলেন এখন বাচ্চার বয়স 7 মাস। তো আমরা এই যে হাঁটতে চলতে যে গল্পগুলো শুনি, সেটা খুব ভালো লাগে, এবং মানুষের কাছে যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, ওনারা প্রেগনেন্সির সময় আমাদের অ্যাপটা ব্যবহার করছেন, সেটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়। ইতিমধ্যেই 1 বছরের মধ্যে 8 লাখ পরিবার আমাদের অ্যাপটা ব্যবহার করেছেন। এছাড়াও আমরা এখন কাজ করছি বেবি কেয়ার সেকশনটা তৈরি করার, যাতে নতুন অতিথি আসার পরে মা বাবা কিভাবে তার যত্ন নেবেন, কি করলে বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, বিকাশটা সুন্দর হবে, সেইটা নিয়ে কাজ করছি। পাশাপাশি আমরা আরেকটা কাজ করছি যে যাদের উচ্চ রক্তচাপ, তারা কিভাবে তাদের জীবনধারাটা মেনে চলবেন যাতে করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, একটা পর্যায়ে গিয়ে ওষুধের উপর নির্ভরশীল না থাকতে হয়, ওনারা কিভাবে উচ্চ রক্তচাপটা কন্ট্রোল করবেন। এই কাজগুলো করছি আমরা, এবং আশা করছি যে আমরা মানুষের জীবনে মিনিংফুল কিছু চেঞ্জ, মিনিংফুল কিছু ইম্প্যাক্ট রাখতে পারবো।